সকালবেলার রোদ জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে পড়েছে। বয়স্কা সরলা দেবী ধীর পায়ে বারান্দায় এসে বসলেন। কপালে কুঞ্চন, চোখে বিষণ্ণতা। তিনি একা থাকেন এই পুরনো বাড়িতে, যা একসময় কোলাহলে ভরা ছিল। স্বামী সুরেশবাবু ছিলেন স্কুল শিক্ষক, সততার প্রতিমূর্তি। বছর 10 আগেই তিনি পরপারে পাড়ি দিয়েছেন। তারপর থেকে সরলা দেবী একাই আছেন। তার একমাত্র ছেলে অরুণ শহরে একটি বড় চাকরি করে। তার স্ত্রী মিতা অত্যন্ত আধুনিকা, চিন্তা ভাবনার নারী। সরলা দেবী ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ করেছেন, কিন্তু এখন ছেলের জীবনে তার জন্য সময় নেই। মাসে একবার ফোন আসে, তাও শুধুই খোঁজখবর নেওয়ার জন্য নয়, বেশিরভাগই টাকা পয়সার প্রয়োজন হলে। আজও সকালে ফোন এলো, মা তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, একটু বাতের ব্যথা বেড়েছে। শোনো মা, তুমি একা থাকো, শরীর খারাপ হলে দেখাশোনা করার কেউ নেই, আমাদের এখানে চলে এসো। সরলা দেবীর মনটা কেমন যেন দোলাচলে পড়ল। ছেলে যে তাকে আদর করে নিচ্ছে না তা তিনি জানেন, তবুও মায়ের মন। তিনি ভাবলেন হয়তো এবার সত্যিই তাকে কাছে রাখতে চায়। তাই বেশ কিছুদিন চিন্তা করার পর রাজি হয়ে গেলেন। কিছুদিন পরই ছেলে বৌমা গাড়ি নিয়ে এসে হাজির হলো। সরলা দেবী চোখের জল মুছে ঘর ছাড়লেন। বাড়ির চাবিটা প্রতিবেশী দিদিকে দিয়ে দিলেন। বললেন, কবে ফিরবো জানি না, তাও চাবিটা রইল। শহরের পথে গাড়ি ছুটছে। সরলা দেবী জানলার বাইরে তাকিয়ে থাকলেন। নিজের চেনা গলি, চেনা গাছপালা, শৈশব যৌবনের স্মৃতি সব ফেলে রেখে নতুন জীবনের দিকে এগিয়ে চললেন। কিন্তু তিনি জানতেন না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। শহরের অভিজাত ফ্ল্যাটে সরলা দেবীর নতুন জীবন শুরু হলো, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারলেন এখানে তার জন্য ভালোবাসা বা স্নেহের কোনো জায়গা নেই। প্রথম কয়েকদিন ঠিকঠাকই কেটেছিল। ছেলে অরুণ সকালে অফিসে চলে যায়, বৌমা মিতাও তার নিজস্ব জগতে ব্যস্ত। সরলা দেবী সারাদিন ফাঁকা ফ্ল্যাটে একাই বসে থাকেন। গল্প করার, নিজের মনের কথা বলার কেউ নেই। একদিন সন্ধ্যায় তিনি শুনলেন ছেলে বৌমার মধ্যে চাপা স্বরে আলোচনা চলছে। দেখো মিতা, মা তো এখন আমাদের কাছেই আছে, উনার ব্যাংকের টাকা, বাড়ির দলিল এসবও যদি আমাদের নামে করে দিত তাহলে নিশ্চিন্ত থাকতাম। ঠিক বলেছ, আমি কালই একটু বোঝানোর চেষ্টা করব। এই কথা শুনে সরলা দেবীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। এতদিন ধরে তিনি যেটা কেবল অনুমান করছিলেন সেটাই সত্যি। ছেলের মনোভাব বদলেছে, কিন্তু তা ভালোবাসার কারণে নয়, সম্পত্তির লোভে। পরের দিন মিতা হাসি মুখে শাশুড়ি ঘরে এলো। মা, আপনার শরীর ভালো তো? আমি ভাবছিলাম আপনি তো এখন আমাদের কাছেই আছেন, তাহলে ওই পুরনো বাড়িটা দরকার কি? বিক্রি করে দিলে ভালো একটা ফিক্সড ডিপোজিট করা যাবে। সরলা দেবী মৃদু হেসে বললেন, তা তো পারি মা, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল, আমি ওই বাড়িতে বৃদ্ধাশ্রম বানাতে চাই। এতদিন যেভাবে থেকেছি আরেকজন যেন সেখানে ভালোভাবে থাকতে পারে। মিতার মুখ অম্লান হয়ে গেল। সে কিছু না বলে উঠে চলে গেল। সেদিন রাতেই ছেলে অরুণ রেগে গিয়ে বলল, মা এসব ফালতু চিন্তা বাদ দাও, আপনি এসব বুঝবেন না, টাকা তো পরিবারের জন্যই থাকে। সরলা দেবী কিছু বললেন না, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে দেখলেন। কিন্তু তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল কিছু একটা হতে চলেছে। তিনি জানতেন না এই লোভ তাদের কতদূর নিয়ে যাবে। সকালবেলা সরলা দেবী ঘুম থেকে উঠে দেখলেন ছেলের মুখে অদ্ভুত এক গম্ভীর ভাব। মিতা আজ বেশি হাসি মুখে কথা বলছে। মা, আমরা আজ আপনাকে ঘুরতে নিয়ে যাব। কোথায় গো? আপনি তো অনেক দিন ধরে বাইরে যাননি, একটু শান্তির জায়গায় নিয়ে যাব। সরলা দেবী অবাক হলেন। এতদিন তো ছেলে মেয়ে তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলেনি, আজ হঠাৎ কেন? কিন্তু তিনি কিছু বললেন না। ছেলের সাথে একটু সময় কাটানোর আশাতেই রাজি হয়ে গেলেন। গাড়ি চলতে লাগলো। শহর পেরিয়ে গাড়ি একসময় নির্জন রাস্তার দিকে মোড় নিল। চারপাশে বড় বড় গাছ, মাঝে মাঝে দু একটা বাড়ি। সরলা দেবী জানলার বাইরে তাকিয়ে ভাবলেন, এটা কেমন জায়গা? একটা দোতলা সাদা বাড়ির সামনে এসে গাড়ি থামল। বড় গেটের উপরে লেখা সেবাশ্রম, বৃদ্ধদের নতুন আশ্রয়। সরলা দেবী থমকে গেলেন। সন্দেহ ঘনীভূত হলো। এটা কেমন জায়গা রে অরুণ? মা, আমরা অনেক ভেবে দেখেছি, তোমার এখানে থাকাই ভালো হবে। এখানে তোমার দেখাশোনার জন্য লোক থাকবে, তুমি একা থাকবে না। মানে? সরলা দেবীর কণ্ঠ কেঁপে উঠল।
মানে আমরা ঠিক করেছি তুমি এখানে থাকবে। তীব্র বজ্রপাতের মতো কথাটা কানে এলো। তোর কি একটু মনে হলো না মা কষ্ট পাবে? একবারও কি ভাবলি না আমি তোকে কোলে পিঠে করে বড় করেছি, নিজের সব সুখ বিসর্জন দিয়েছি? অরুণ কিছু বলল না। মিতা দ্রুত গাড়ির ট্রাঙ্ক খুলে সরলা দেবীর ছোট্ট ব্যাগটা নামিয়ে রাখলো। মা, আমরা দেরি করতে পারবো না, কাজ আছে, অফিস আছে, তুমি এখানে ভালো থাকবে। দেখো সবাই কত ভালো মানুষ, মিতা বলল। সরলা দেবী বোঝার চেষ্টা করলেন এটা স্বপ্ন নাকি বাস্তব, কিন্তু সত্যিটা স্পষ্ট হয়ে গেল যখন গাড়ির দরজা বন্ধ হলো। ছেলে ও বৌমা একবারও পিছন ফিরে না তাকিয়ে চলে গেল। বৃদ্ধাশ্রমের কর্মীরা এসে তাকে আস্তে আস্তে ভেতরে নিয়ে গেল। তার চোখে তখন শুধুই জল, বুকের মধ্যে ঝড় বইছে। কোনো মা কি এরকম পরিণতি আশা করে? বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরটায় চুপচাপ বসেছিলেন সরলা দেবী। জানলার বাইরে তাকিয়ে দেখলেন সন্ধ্যার আকাশটা লালচে হয়ে এসেছে, গাছে পাখিরা ফিরছে, কিন্তু তিনি জানেন তার ফেরার জায়গা নেই। হঠাৎ ঘরের দরজায় টোকার শব্দ হলো। মা, কেমন আছেন? একজন ভদ্রলোক, বয়স প্রায় 50-এর কাছাকাছি, হাসি মুখে দাঁড়িয়ে আছেন। গায়ে সাদা শার্ট, চোখে চশমা। আমি অমিত সেন, পেশায় আইনজীবী। মাঝে মাঝে এখানে আসি, বৃদ্ধাশ্রমের আইনি ব্যাপারগুলো দেখি। আপনাকে দেখে চেনা লাগছে। আপনি কি সরলা দেবী? সরলা দেবী অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চেনেন? অমিত সেন মৃদু হেসে বললেন, আপনার নামে কিছু কাগজপত্র আছে যেগুলো নিয়ে আমি কিছুদিন ধরেই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। সরলা দেবী বিস্মিত হলেন। কাগজপত্র? হ্যাঁ, আপনি যে ব্যাংকে টাকা রেখেছিলেন সেই ব্যাংকের ম্যানেজার আপনার হয়ে কিছু ব্যবস্থা করেছিলেন। আপনার সম্পত্তি নিয়ে ছেলেমেয়ের কোনো সমস্যা যাতে না হয় সেজন্য কিছু নথি প্রস্তুত করা হয়েছিল। সরলা দেবীর কপালে ভাঁজ পড়ল। আমার সম্পত্তি মানে? আপনার ছেলে বৌমা হয়তো ভাবছে তারা আপনার সম্পত্তি পাবে, কিন্তু তারা জানে না আপনি সেই সম্পত্তির মালিকানা আগেই বদলে দিয়েছেন। আপনার গ্রামের বাড়িটি এবং ব্যাংকের সমস্ত টাকা ইতিমধ্যেই দান করা হয়েছে এই বৃদ্ধাশ্রম ও অন্যান্য সমাজ সেবামূলক কাজে। আইনত তারা কিছুই পাবে না। সরলা দেবী হতবাক হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তো এমন কিছু করিনি। অমিত সেন মুচকি হেসে বললেন, কিন্তু আপনার স্বামী সুরেশবাবু এটা অনেক আগেই ভেবে রেখেছিলেন। তিনি মৃত্যুর আগে আপনার নামে সম্পত্তির একটি অংশ রেখে দিয়েছিলেন সমাজসেবার জন্য। আপনি জানতেন না, কিন্তু আপনার নামে ওই দানপত্র প্রস্তুত ছিল। আমি শুধু সেটাই বাস্তবায়ন করেছি। সরলা দেবী প্রথমে কিছু বুঝতে পারলেন না, তারপর ধীরে ধীরে তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ ফুটে উঠল। তিনি জানতেন না ভাগ্য তার জন্য এমন একটা মোড় রেখেছিল। ওদিকে অরুণ ও মিতা এখনো সত্যিটা জানে না, কিন্তু যখন জানবে তখন কি হবে? অরুণ অফিসে বসে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়েছিল, কিন্তু মনটা কোথাও স্থির হচ্ছিল না। বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসার পর থেকেই একটা অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। মিতাও কেমন যেন চুপচাপ, আগের মতো হাসি মুখে নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত এক নম্বর থেকে কল এসেছে। হ্যালো, আমি কি অরুণবাবুর সঙ্গে কথা বলছি? জি বলুন। আমি অমিত সেন, একজন আইনজীবী। আপনাকে জানাতে চাই আপনার মা সরলা দেবীর সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই সমাজ সেবামূলক কাজে দান করা হয়েছে। আপনারা যদি ভাবেন ওই বাড়ি বা ব্যাংকের টাকায় আপনার অধিকার আছে, তাহলে দুঃখিত, সেটি এখন বৃদ্ধাশ্রম ও কিছু দাতব্য প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে। অরুণের মাথায় যেন বাজ পড়ল। কি বলছেন আপনি? এটা কিভাবে হলো? এটা আপনার বাবার সিদ্ধান্ত ছিল, যা অনেক আগেই বাস্তবায়ন করা হয়েছিল। আর এখন আপনার মায়ের কোনো সম্পত্তি আর অবশিষ্ট নেই। আপনি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন, তবে লাভ হবে না। অরুণ যেন চেয়ার থেকে পড়ে যাবে। ফোনটা কাঁপতে থাকা হাতে রেখে দিল। পাশে দাঁড়িয়ে থাকা মিতার মুখ ফ্যাকাশে। এটা কি হয়ে গেল? সব শেষ? মানে এখন আমরা কিছুই পাবো না? মা তো সব দান করে দিল। মিতা হতাশ স্বরে বলল, হ্যাঁ, আমরা কিছুই পাবো না। অরুণ ফিসফিস করল। সে মনে মনে ভাবল, আমরা কি এতটাই লোভী হয়ে গিয়েছিলাম যে মায়ের ভালোবাসা না দেখে কেবল সম্পত্তির দিকে তাকিয়েছিলাম? মিতা এবার অস্বস্তিতে বলে উঠল, এখন কি করব? বৃদ্ধাশ্রমে গিয়ে যদি মাকে ফিরিয়ে আনি? অরুণ তাকিয়ে থাকলো ফাঁকা দেওয়ালের দিকে। বুঝতে পারছিল যে মা তাকে ভালোবেসে সমস্ত সুখ বিসর্জন দিয়েছিলেন, তিনি কি এত সহজে ফিরবেন? তার চোখের সামনে ভেসে উঠল সেই মুহূর্ত।
মায়ের অসহায় দৃষ্টি, ফেলে আসার যন্ত্রণা, এটাই কি আমাদের প্রাপ্য ছিল? অরুণ এবার সত্যি উপলব্ধি করল সে কি ভয়ঙ্কর ভুল করেছে। কিন্তু এখন কি সত্যি সব ঠিক করা সম্ভব? অমিত সেনের ফোনটা কানে আসার পর থেকেই অরুণ আর মিতা যেন শূন্যতায় হারিয়ে গেল। সম্পত্তির লোভে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা সিদ্ধান্ত যে এত বড় ভুল ছিল তা তারা আজ বুঝতে পারছে। আমরা মাকে ফিরিয়ে আনবো, মা আমাদের ক্ষমা করুক, অরুণ ব্যাকুল হয়ে বলল। দুজনেই গাড়ি নিয়ে ছুটল বৃদ্ধাশ্রমের দিকে। বৃদ্ধাশ্রমের দরজায় দাঁড়িয়ে সরলা দেবী দূর থেকে ছেলেকে আসতে দেখলেন। চোখের জল নিয়ে অরুণ বলল, মা আমাদের ভুল হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। সরলা দেবী শান্তভাবে বললেন, না রে, এখানে আমি ভালো আছি, আমার জীবনের শেষ সময়টুকু শান্তিতে কাটাতে চাই, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। মায়ের এই কথায় অরুণ বোবা হয়ে গেল। মিতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আসলে সম্পত্তির লোভে যারা নিজেদের বাবা মাকে দূরে সরিয়ে দেয় তারা শেষ পর্যন্ত শূন্য হাতে থাকে। অর্থ ফেরানো যায়, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেরা সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।